আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত অর্ধশত। ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্রদের পাল্টাপাল্টি বিক্ষোভ। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক বিতর্কে জড়াবে না ইসি। ডিসিদের উপর কোনো চাপ আসতে দেয়া হবে না, আশ্বস্ত করলেন প্রধান নির্বাচন কমিশনার। জাতীয় পুরস্কার প্রাপ্ত সিরাজগঞ্জের গণস্বাস্থ্য গ্রামীণ টেক্সটাইল মিলসের বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ, কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি এলাকাবাসীর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্র দল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে প্রায় অর্ধশত শিক্ষার্থী আহত হয়। তাদের কুয়েটে মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত রাতে আহতদের দেখতে উপাচার্য মেডিকেল সেন্টারে গেলে ছাত্ররা তাকে অবরোধ করে রাখে। কুয়েটের প্রধান ফটকে অবস্থান নিয়েছেন সেনা, নৌ পুলিশ ও বিজেপি সদস্যরা। এদিকে রাত 8:30টায় শিববাড়ি মোড়ে মহানগর ছাত্রদল কুয়েটের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। ক্যাম্পাসে এখনও উত্তেজনা বিরাজ করছে। এদিকে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতরাত 8টার পর দুপক্ষই পাশাপাশি স্থানে প্রতিবাদ জানালে ক্যাম্পাস জুড়ে আতঙ্ক বিরাজ করে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, এদেশে আবার যারা ছাত্রলীগের ভূমিকায় আসবে তাদের পরিণতি ওই সংগঠনের মতোই হবে। অন্যদিকে সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচারের দাবি জানিয়েছে ছাত্রদল। এই ঘটনায় নিন্দা জানিয়েছে ইসলামী ছাত্র শিবির এবং জাতীয় নাগরিক কমিটি। বিস্তারিত আদ্দিন সজীবের রিপোর্টে। ছাত্র রাজনীতি নিয়ে যেন আবার শুরু হলো বাড়াবাড়ি। ফেসিবাদের বিরুদ্ধে একসাথে লড়লেন যারা, তারাই আজ প্রকাশ্যে মুখোমুখি। যার শুরুটা হলো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে। ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত অর্ধশত। খুলনায় তো বটেই, এর প্রতিবাদে ঢাকাতেও পাল্টাপাল্টি বিক্ষোভ করেছে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাত 8টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। ছাত্র রাজনীতিতে সংঘাত আর অস্ত্রের ঝঞ্ঝারণি বন্ধের দাবিতে ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করে শতাধিক শিক্ষার্থী। এ সময় ছাত্র প্ল্যাটফর্মটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জুলাই বিপ্লবে ছাত্রদলের অবদান স্বীকার করে বলেন, আগামীতে যারাই শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়াবে তাদের পরিণতি ছাত্রলীগের মতোই হবে। এই 16 বছরের দিকে তাকান। আমরা ফেসিবাদের বিরুদ্ধে আপনাদের লড়াই এবং সংগ্রামকে আমরা সবসময় সম্মান জানাই। একই সাথে সাথে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এই বাংলাদেশে আবার যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, যারা শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিবে, তাদের পরিণতি ছাত্রলীগের মতোই হবে। সুতরাং আপনারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েন না। গত 16 বছরের আপনাদের নির্যাতন নিপীড়নের কথা ভুলে যায়েন না। আপনারা যদি মনে করে থাকেন এই চাপাতির রাজনীতি, এই লকিস্টিকের রাজনীতি, এই ছাত্রলীগের রাজনীতি আবার আপনারা ক্যাম্পাসে আবার আপনারা রিস্টোর করবেন, তাহলে ছাত্রলীগ গেছে যে পথে আপনারাও যাবেন সে পথে। প্রায় একই সময়ে টিসি থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্রদল। মিছিলটি ভিসি চত্বর ঘুরে ডাস ক্যাফেটেরিয়া এলাকায় সমাবেশ করে। ছাত্রদল বলছে, কুয়েটের সাধারণ শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে অপব্যবহার করে ছাত্রদলের নেতাকর্মীর উপর হামলার প্রতিবাদে তাদের এই কর্মসূচি। এক বিবৃতিতে ছাত্রদলকে অতীত থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়ে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, শুভ বুদ্ধির উদয় না হলে তাদের পরিণতিও ছাত্রলীগের মতোই হবে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। হামলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়ার পাশাপাশি দ্রুত গ্রেফতারের দাবিও জানান তারা।
আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনের সময় জেলা প্রশাসকদের উপর কোনো ধরনের চাপ আসতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে, ইসি সেটির অংশ হতে চায় না। গতকাল ডিসি সম্মেলনে যোগদান শেষে সিএসি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাষ্ট্রযন্ত্রে সরকারি এজেন্ডা বাস্তবায়নে জেলা প্রশাসক সম্মেলন নিয়মিত কার্যক্রম। তবে সেই সম্মেলনে স্থানীয় প্রশাসনের সাথে নির্বাচন কমিশনের মতবিনিময় বাংলাদেশে এই প্রথম। আগামী নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে অন্তর্বর্তী সরকারের যে চ্যালেঞ্জ তা সফল করার লক্ষ্যে নির্বাচন কমিশনের সকল কর্মকর্তারা ডিসিদের সাথে মতবিনিময় করেন। আমি ওনাদেরকে এশিওর করেছি, আমরা উপর থেকে অবৈধ কোনো চাপ আমরা দিব না, কোনো চাপ দিব না। আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করব, আমাদের যা ক্ষমতা আছে ইসি, আপনারা আপনাদের আইনের সর্বোচ্চটা প্রয়োগ করবেন। আমরা অন্যায় কোনো চাপ আপনাদের উপর দিব না, আর উপরের থেকে কোনো চাপ আসলে এটা অ্যাবজর্ব করব আমরা। কমিশন স্থানীয় সরকার নির্বাচন আগে করবে কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। এটা তো রাজনৈতিক বিতর্ক এখন তো চলছে, আপনারা যা দেখতেছেন। আমরা ওই বিতর্কের অংশীদার হতে চাই না, একটা ফয়সালা হোক, তারপর আমরা সেটা দেখা যাবে। এটা আগামীতে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে জানিয়ে জনপ্রশাসন সচিব বলেন, মাঠ প্রশাসনকে সক্রিয় রাখতে জেলা প্রশাসকদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইলেকশন যেহেতু ডেপুটি কমিশনার অথবা ডিসি অথবা যে নামেই ডাকেন, তারা রিটার্নিং অফিসার। এই ইলেকশন কমিশনের তারা বিভিন্ন সময় ট্রেনিং এর আয়োজন করে। এই ট্রেনিং এর যোগানদাতা হলো জনপ্রশাসন এবং ক্যাবিনেট। এবার যেটা ডিজায়ার করা হয়েছে, তাদেরকে গড়ে তোলার জন্য ট্রেনিংগুলো যাতে আরো বেশি ইফেক্টিভ, আমরা যেটাকে বলি দক্ষ এবং সাহসী, যে নির্দেশনা দেওয়া হবে কাজে এবং কথায় যেন দ্বিমত না থাকে, ঠিক এইভাবে তাদেরকে প্রস্তুত করা হবে। তিনি আরো বলেন, জুলাই অভ্যুত্থানের পর ভেঙে পড়া মাঠ প্রশাসনকে স্বাভাবিক করে নেয়ারও চেষ্টা চলছে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে আরও 7 জন নতুন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। নতুন নিয়োগ পাওয়া 7 সদস্য হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড মোহাম্মদ শরীফুদ্দিন, ড ফেরদৌস আরফিনা ওসমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড শাহনাজ সরকার, পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির আহমেদ চৌধুরী, স্বাস্থ্য ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এটিএম ফরহাদ উদ্দিন, আনোয়ারুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মনির হোসেন। পরিবেশ রক্ষায় জাতীয় পুরস্কার পাওয়া প্রতিষ্ঠান সিরাজগঞ্জের গণস্বাস্থ্য গ্রামীণ টেক্সটাইল মিলসের বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে। কারখানাটির বিষাক্ত বর্জ্য পার্শ্ববর্তী দাওভাঙ্গা নদীতে ফেলায় বিষাক্ত হয়ে উঠেছে সেখানকার পানি। কারখানার দূষিত বর্জ্য ফেলা বন্ধে এবার কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী সহ মানবাধিকার কর্মীরা। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস হাসানের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। কাপড় প্রসেসিং এর কেমিক্যাল মিশ্রিত বিষাক্ত বর্জ্য ফেলা হচ্ছে সিরাজগঞ্জের দাউভাঙ্গা নদীতে। মিলের বর্জ্যে পানি বিষাক্ত হওয়ায় নদী তীরবর্তী শতাধিক গ্রামের মানুষ ভুগছে পেটের পীড়া, চর্মরোগ সহ শারীরিক নানা সমস্যায়। 1995 সালে সিরাজগঞ্জ বগুড়া আঞ্চলিক মহাসড়কের কামারখন্দ উপজেলার ভদ্রঘাটে 74 বিঘা জমির উপর গড়ে তোলা হয় উত্তরবঙ্গের বৃহৎ গণস্বাস্থ্য গ্রামীণ টেক্সটাইল মিলস। মিলের ভেতরে বৃক্ষরোপণ করে পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য 2001 সালে জাতীয় পুরস্কার পায় প্রতিষ্ঠানটি। তবে শুরু থেকেই মিলটিতে ইটিপি প্ল্যান্ট কার্যকর না থাকায় এই বেহাল দশা। এখানে আমি জন্মের পর থেকেই দেখতেছি যে এই পানিটা এইভাবে গড়তেছে। আমরা অনেকবার মানববন্ধন করেছি, সাংবাদিক এসেছে, পানি উন্নয়ন বোর্ড থেকে লোক এসেছে। এই যে এখন সাল ফালের গা বছরা এই যে সব পচা পানি গড়ে, ধান ভরালি ধান মরে যায়, পানি মধ্যে নামলে আত্মাও খাই যায়। আমরা চাই ছাত্র সমাজ মিলে এই জিনিসটা যেন সমাধান হয়। এলাকাবাসী জানান, মিল কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিদের কাছে অভিযোগ করেও প্রতিকার পাননি তারা। উল্টো মামলার শিকার হন স্থানীয়রা। জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে এখানে স্টেপ নেওয়ার সরাসরি 133-তে যখন তখন স্টেপ নিয়ে বন্ধ করে দিতে পারে সমস্ত প্রতিষ্ঠানকে, এবং মোবাইল কোর্ট দ্বারা জরিমানা করে এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে। তবে মিল কর্তৃপক্ষের দাবি,
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তার পরামর্শে কাজ করছেন তারা। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ক্রমে অনুমোদন সাপেক্ষে আমরা ইটিভি আবার সংস্কার করি। সংস্কার করার পরে নতুন করে আমরা ইটিভি এখন নতুন করে আবার চালানো হচ্ছে আর কি। স্থানীয় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানালেন তারা মিলটিতে নিয়মিতভাবে অভিযান চালিয়ে আসছেন। 2017, 2019 এবং 2021 সালে 3 দফায় মিলের বিরুদ্ধে 21.5 লাখ টাকা জরিমানা করা হলেও পরিবেশের জন্য হুমকি স্বরূপ এই মিল বন্ধের দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এখনো খেজুরের রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌলভীবাজারের হাইল হাওরপাড়ের গাছিরা। কুয়াশার চাদরে ঢাকা কনকনে শীত উপেক্ষা করে দূর দূরান্ত থেকে আসা রস প্রেমীরা ভিড় করছেন হাওরপাড়ে। এতে ভালো আয় করছেন গাছিরা। ভোর থেকে হাওরপাড়ে নানা বয়সী মানুষের পদচারণা। মৌলভীবাজার প্রতিনিধি মোহসেন পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম। মৌলভীবাজার সদর উপজেলার এই হাওর এখনো প্রতিদিন ঢাকা থাকে কুয়াশায়, বইছে হিম বাতাস। হাওর পাড়ে দাঁড়িয়ে আছে সারি সারি 3 শতাধিক খেজুর গাছ, যেখানে দিনরাত রস সংগ্রহে ব্যস্ত গাছিরা। টাটকা খেজুর রসের টানে শীতের কুয়াশা উপেক্ষা করে কাক ডাকা ভোরে হাওর পাড়ে আসছেন উৎসুক জনতা। সূর্য ওঠার আগেই শেষ হয়ে যাচ্ছে রস বিক্রি। ডিসেম্বর মাস থেকে শুরু হওয়া রস সংগ্রহ আগামী মাসেও চলবে বলে জানান গাছিরা। 11টার থেকে শুরু করি, বেলা 5টা পর্যন্ত হাঁড়ি লাগাই। হ্যাঁ, 200টা গাছ, তার মধ্যে 100টা কাটি, 120টা কাটি। রস গাছের থেকে পারি, রসটা ইয়াতে ক্যান্টিনে ঢালি ঢালি লোকে দেওয়া হয়। খেজুরের রস কিনতে মৌলভীবাজারের বিভিন্ন প্রান্ত থেকেও আসছেন ক্রেতারা। তাজা রস খাওয়ার পাশাপাশি পিঠা পায়েস বানাতে কেউ কেউ কিনে নিয়ে যাচ্ছেন ঘরে। এখানে খাইলাম 5 লিটার, আর বাড়ির জন্য আরো 5 লিটার নিয়ে যাচ্ছি। রসটা খুব অরিজিনাল লাগছে, খুব ভালো লাগছে আমার কাছে। আমরা 3 জন আসলাম, আমরা 6 লিটার লইছি। বোতল না এনে চাইছিলাম আরো বেশি নিতাম। আশেপাশে কোনোখানে পাওয়া যায় না, খালি ওখানে পাওয়া যায়। আর এবার লাগলো যে ফ্রেশ, তো খাওয়া পরে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তো একটু খাওয়ার একটু গন্ধটা একটু করে মারাত্মক গন্ধ, কিন্তু খাইতে টেস্ট আছে, ভেরি টেস্ট। এখানে প্রায় 300টি খেজুর গাছের মধ্যে 120 থেকে 130টি গাছে হাড়ি বসানো হয়েছে। এ থেকে প্রতিদিন 100-এরও বেশি লিটার রস মিলছে বলে জানান এই খামারিরা। 3 মাসের এরা প্রজেক্ট আর কি। শীত যতদিন আছে ততদিন, শীত এটা শেষ, মাঘ মাসের শেষে, ফাল্গুন মাসের শেষের দিকে আমরা শেষ করে দেব। আমাদের এখানে ভেজাল মুক্তি ইনশাআল্লাহ, আর আমরা এখানে সরাসরি গাছ থেকে পেরে বিক্রি করি। বারাক গ্রুপের ফিশারির তত্ত্বাবধানে চলে এই খেজুর বাগান। প্রতিদিন 10 থেকে 20 হাজার টাকার রস বিক্রি হচ্ছে বলে জানান তারা, যা থেকে বিপুল পরিমাণ গুঁড়ো তৈরি হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে মুষলধারে বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। চালকদের জন্য নিরাপত্তার সতর্কতা জারি করেছে দেশটি। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, গতকাল থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকায় আজবান, কারনাইন দ্বীপ, দিয়ানা দ্বীপ, সার আবু নুয়াইর দ্বীপ, দাসদ্বীপ সহ বেশ কিছু এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরও। দিনের সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয় রাস আল খাইমার জাইস পর্বতে 12.8 ডিগ্রি সেলসিয়াস। আজও আকাশ আংশিক মেঘলা থাকবে এবং অভ্যন্তরীণ অঞ্চলে কুয়াশা তৈরির সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। এবারে পার্টেক্স খেলার খবর। করাচিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে আজ মাঠে গড়াচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। স্বাগতিকদের লক্ষ্য শিরোপা ধরে রাখা। অন্যদিকে প্রথমবারের মতো এই প্রতিযোগিতার ট্রফি ঘরে তোলার মিশন কিউবেদের। দু দলের সবশেষ লড়াইয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানকে হারিয়েই চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। স্বাগতিকদের দুশ্চিন্তা বাবর আজমের ব্যাটিং ফর্ম নিয়ে। শেষ 21 ইনিংসে কোনো সেঞ্চুরি নেই এই ব্যাটারের। অন্যদিকে হারিস রৌফের ইনজুরির শঙ্কা থাকলেও অধিনায়ক বাবর আজম জানিয়েছেন খেলার মতো ফিট তিনি। তবে নিউজিল্যান্ড পাচ্ছে না লোকি ফার্গুসন, বেন সিয়ার্স আর রাচিন রবীন্দ্রকে। বিকেল 3টায় শুরু হবে খেলাটি। গ্রামের প্রতিটি ঘরে যেন এক একটি কারখানা।
এসব কারখানায় আধুনিক ডিজাইনের ব্যাটগুলো যে কারোরই নজর কাড়বে, আর এই ব্যাট বিক্রি করে গ্রামবাসী আয় করেন কোটি কোটি টাকা। পিরোজপুরের প্রত্যন্ত অঞ্চলের বিন্না গ্রাম এখন পরিচিত হয়ে উঠেছে ক্রিকেট ব্যাটের গ্রাম হিসেবে। পিরোজপুর প্রতিনিধি শফিকুল ইসলাম মিলনের রিপোর্ট জানাচ্ছেন রাসনা দাস। ব্যাট ছাড়া যেমন ক্রিকেট খেলা সম্ভব নয়, ঠিক তেমনি বাংলাদেশের বিন্না গ্রাম ছাড়া ক্রিকেট ব্যাটের কথা চিন্তাও করা যায় না। তাই ব্যাট আর বিন্না যেন একই মুদ্রার এপিটোপিট। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের বিন্না গ্রাম পরিচিত হয়ে উঠেছে ক্রিকেট ব্যাটের গ্রাম হিসেবে। এখানে রয়েছে 200-এরও বেশি ব্যাট তৈরির কারখানা। প্রায় প্রতিটি ঘরেই তৈরি হচ্ছে ব্যাট। সৃষ্টি হচ্ছে শত শত নারী পুরুষের কর্মসংস্থান। এখানে প্রায় 150-200 মতো কারখানা আছে আমাদের এলাকায়। এই জায়গায় আপনার কয়েক লক্ষ ব্যাট দেয়া কাটা হয়। আমাকে পড়ালেখা অনেক গরিব ছিল ভিন্ন এলাকা, এই ব্যাট বানাই অনেক মানুষ উন্নতি হয়েছে, অনেক বিল্ডিং আছে, অনেক জায়গা জমি রাখছে, খাইলে অনেক ভালো আছে। দামে কম আর নরম কাঠ দিয়ে তৈরি করা এই ব্যাটগুলোর দেশের বাজারে চাহিদা ব্যাপক। তবে এগুলো আন্তর্জাতিক ম্যাচ খেলার উপযোগী নয়। কারিগররা বলছেন যথাযথ কাঠের অভাব আর আন্তর্জাতিক মান অনুযায়ী কাঠ প্রস্তুত করতে না পারায় সম্ভব হচ্ছে না বিশ্বমানের ব্যাট তৈরি। বছরে প্রায় মনে করেন বহু টাকা ইনকাম হইতে আছে, প্রায় 5-10 কোটি টাকার মতন ইনকাম হইতে আছে। আমাদের নদীর পথে আসবে, তাও আমার পানি শুকানো চাই, জোয়ার বাতাস লাগে, আর ভাই দুই হাত পানি খায় না, আমার খালটা খুব পতন লাগে, আমার মাল নিয়ে আসতেই না। সম্ভাবনা থাকা সত্ত্বেও বিকশিত হতে পারছে না এই শিল্পটি। তবে বিসিক বলছে আর্থিক ও কারিগরি সহযোগিতা এবং প্রশিক্ষণ দেয়া হচ্ছে। বর্তমানে কাঠ দিয়ে ব্যাট তৈরি করতে পারলে দেশের চাহিদা মিটিয়ে এই ব্যাট বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে বলে আমি মনে করি। এবং বিসিক এর সাথে এই ব্যাট কারখানার মালিকদের যোগাযোগ রয়েছে এবং তাদের সুবিধা অসুবিধা সার্বক্ষণিক তদারকি করা হয়। বিন্না গ্রামের একটি কারখানায় বছরে 20 থেকে 25 হাজার ব্যাট তৈরি হয়, আর এই সব কারখানা থেকে আয় করা হয় কয়েক কোটি টাকা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত অর্ধশত। ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্রদের পাল্টাপাল্টি বিক্ষোভ। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক বিতর্কে জড়াবে না ইসি। ডিসিদের উপর কোনো চাপ আসতে দেওয়া হবে না, আশ্বস্ত করলেন প্রধান নির্বাচন কমিশনার। জাতীয় পুরস্কার প্রাপ্ত সিরাজগঞ্জের গণস্বাস্থ্য গ্রামীণ টেক্সটাইল মিলসের বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ, কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি এলাকাবাসীর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।